হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রি লাইভ। আমি তোমাদের কাজু স্যার। তো আমি বরাবরই বিভিন্ন কেমিস্ট্রি বিষয়ক কন্টেন্ট কিংবা ভিডিও নিয়ে আসি। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি বিষয়। আমরা এই অর্গানিক কেমিস্ট্রির আজকে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ বলতে গেলে অর্গানিক কেমিস্ট্রির একদম শুরুর কিছু অংশ আজকে আলোচনা করব। এখন এই শুরুর অংশগুলা আপনারা একটু বোর্ডের দিকে খেয়াল করেন। আমি এখানে লিখলাম যে আজকে মূলত আমি যে বিষয়টা মেইন টপিক হিসাবে নিয়েছি, যেমন এখানে জৈব রসায়ন, হাইড্রোকার্বন, জৈব যৌগ, সৃষ্টির ইতিহাস, ক্যাটাইনেশন ধর্ম এবং শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস, এই কয়েকটা বিষয় মূলত আমি আজকে একটু আলোচনা করব। আমরা আলোচনা শুরু করতে যাব। তবে শিক্ষার্থীরা, আপনারা যদি এই ছোট বিষয়গুলো একটু জেনে রাখেন বা আয়ত্তে থাকে, তাহলে আমরা যখন কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি শুরু করব তখন আপনার জন্য অনেক বেশি উপকার হবে। তো আমরা শুরু করি। তো প্রথমে আমার এখানে যে বিষয়টা, অর্থাৎ না জানলে নয়, সেটা হলো আমরা যেহেতু অর্গানিক কেমিস্ট্রি শুরু করি, সুতরাং অর্গানিক কেমিস্ট্রির যে মূল বিষয় যেটা আমরা এখন আলোচনা করব, সেটা আসলে অর্গানিক কেমিস্ট্রিটা আসলে আমরা কি বুঝি, যে আমরা এখানে এটাই প্রথমে আলোচনা করব। এখন হাইড্রোকার্বন ও তার জাতক সমূহ, তার গঠন, ধর্ম, সংশ্লেষণ এবং ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় তাকে মূলত জৈব রসায়ন বলা হয়। এখন এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি, কার্বন শিকল দ্বারা গঠিত যৌগের যে রসায়ন, অর্থাৎ কার্বনের যে চেইনের ফলে যে যৌগগুলো হয় তাদের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা হলো মূলত অর্গানিক কেমিস্ট্রি। এখন অর্গানিক কেমিস্ট্রির সংজ্ঞা আমি যখন বললাম, তখন ওইখানে আমি একটা শব্দ বললাম যে হাইড্রোকার্বন। এখন আমরা এরপরে এই হাইড্রোকার্বন কি সেটা সম্পর্কে একটু জানবো। আসলে হাইড্রোকার্বন যদি বলি, হাইড্রোজেন ও কার্বন, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন সম্মিলিত যে যৌগ বা তাদের যে জাতক হয় তারাই মূলত হাইড্রোকার্বন হয়। যেমন আপনারা জানেন, খুব বেশি পরিচিত যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এইগুলো শুনে থাকেন, এগুলাই মূলত হাইড্রোকার্বন। এবং এই হাইড্রোকার্বনের প্রধান উপাদান যদি আমরা বলি, এখানে কার্বন এবং হাইড্রোজেন। তো এই হলো মূলত হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বন জানার পরে আমরা এবার যাব জৈব যৌগ। তো শিক্ষার্থীরা, জৈব যৌগ বোঝার আগে আমরা প্রথমে বলি রাসায়নিক যৌগ। যেমন আপনারা সবাই জানেন রাসায়নিক যৌগ, এই শব্দটা আমরা সবাই পরিচিত। সেটা হলো সকল ধরনের যৌগ হলো আসলে মূলত রাসায়নিক যৌগ। ওই রাসায়নিক, অর্থাৎ যেটা আপনার পরীক্ষাগারে কিংবা বিভিন্ন উদ্বুদ্ধ শ্রেণী বা উদ্বুদ্ধ জাতক থেকে পাওয়া যায়, তারাই মূলত যৌগ, রাসায়নিক যৌগ। এখন এই রাসায়নিক যৌগটা মূলত আমরা দুইটা ভাগে পড়ি, একটা জৈব আর একটা হলো অজৈব। এখন আমরা জৈব যৌগ কি সেটা সম্পর্কে জানবো। তার আগে আমি একটু অজৈব যৌগ বলে ফেলি। জৈব যৌগ ব্যতীত অন্য সকল যৌগ, যেমন যে যৌগগুলোতে কার্বন হাইড্রোজেন না থাকলেও হয়, যেমন আপনার খুব বেশি পরিচিত যেমন HCl বা কার্বন ডাইঅক্সাইড, আরও অনেক যৌগ যেমন PCl3 বা PCl5, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড ইত্যাদি যৌগগুলো হলো মূলত অজৈব যৌগ। এখন আমরা একটু জৈব যৌগে চলে যাই।
আমার এখানে মেইন টপিকের মধ্যে যে অংশটা আমরা আজকে মূল বিষয় হিসেবে ধরি সেটা হলো জৈব যৌগ। এখন কার্বন একটা যৌগ, আসলে সকল ধরনের যৌগ সৃষ্টিতে কিন্তু আমাদের ভূমিকা রাখে। যেমন কার্বনের এমন একটা বৈশিষ্ট্য যেটা দিয়ে আমরা মূলত মূল কেমিস্ট্রিটা শুরু করতে পারি। তো ওই ক্ষেত্রে আপনি একটা জিনিস একটু লক্ষ্য করবেন, কার্বনের কিন্তু একটা বিশেষ ধর্ম রয়েছে, যেটা আমি এখানে লিখলাম বা এখানে ক্যাটিনেশন ধর্ম, যেটা আমি পরে আলোচনা করব। তো এখন আমরা যেটা আলোচনা করতে চাই আসলে জৈব যৌগ বিষয়টা কি হয়। আমরা হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যে জাতক বা উদ্ভুক্ত যে যৌগগুলা তাদেরকে মূলত আমরা জৈব যৌগ বলি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বুঝতে পারছেন যে জৈব যৌগ হলো মূলত এই হাইড্রোকার্বনের অংশ। হাইড্রোকার্বন এবং তার সকল জাতক মিলাই যে যৌগটা হয় বা ওটাকে আমরা বলতেছি জৈব যৌগ। এখন জৈব যৌগের খুব সহজ একটা এক্সাম্পল হয়, যেমন CH4, এটা আমরা সবাই জানি মিথেন। এখন এই মিথেন বা ইথেন, প্রোপেন আপনি যেগুলো বলেন এগুলো সবগুলোই কিন্তু জৈব যৌগ। এখানে আপনি দুইটা জিনিস লক্ষ্য করেন, কার্বন এবং হাইড্রোজেন। কার্বন হাইড্রোজেন এই দুইটাকে আলাদা করে লিখলাম, আবার লিখলাম মনে করেন CH3Cl মিথাইল ক্লোরাইড। এখানেও কার্বন আছে, হাইড্রোজেন আছে। এই কার্বন এবং হাইড্রোজেন এগুলোকে আমরা বলি হাইড্রো কার্বন। তো সুতরাং এই ধরনের যে যৌগগুলো হয় এগুলো সবগুলো সব সময় জৈব যৌগ হয়। এখন এই জৈব যৌগ সম্পর্কে আমরা জানার পরে আসলে জৈব যৌগগুলো কিভাবে সৃষ্টি হয় বা আমরা যে জৈব রসায়ন বলি বা অর্গানিক কেমিস্ট্রি বলি তার ইতিহাসটা কি সেটা সম্পর্কে আমরা আজকে একটু জেনে নেব। 1808 সালের দিকে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ এদেরকে সজীব উদ্ভিদ বা প্রাণী বলা হয়, তারা মূলত এক ধরনের রহস্যময় শক্তি দ্বারা সৃষ্টি হতো। এটাই এই প্রস্তাবটা করেন বিজ্ঞানী বার্জেলিয়াস। তো সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে আবার বলি একটু, 1808 সনের দিকে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে এক ধরনের রহস্যময় শক্তির প্রভাবে মূলত জৈব যৌগ, এবং যেটা নির্জীব পদার্থ তাদের থেকে অজৈব যৌগগুলো পাওয়া যায়। তো এই প্রথম যেহেতু তিনি প্রস্তাব করেন, এখন এই প্রস্তাব অনেকের কাছে কিন্তু তখন গৃহীত হয় এবং অনেকেই মনে করেন হ্যাঁ ঠিক আছে, এটাই আসলে জৈব যৌগ সৃষ্টির কারণ। কিন্তু পরবর্তীকালে 1828 সালের দিকে বিজ্ঞানী ফ্রিডরিখ উলার, একজন জার্মান বিজ্ঞানী, এই তত্ত্বটাকে ভুল প্রমাণ করার জন্য একটা কাজ করেন। আসলে ভুল না, খুব একটু অন্য একটা প্রস্তাবের জন্য তিনি এই কথাগুলো বলেন। তো এখানে দেখা যায় যে পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট দুইটাকে মিশিয়ে বা দুইটার বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করেন, পরবর্তীকালে একে সমানুকরণ বা পুনর্বিন্যাসের মাধ্যমে ইউরিয়া প্রস্তুত করেন। এখন মূলত তাহলে দেখা গেল অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানেট হলো অজৈব যৌগ, আমার যে ইউরিয়া তৈরি হলো সেই ইউরিয়াটা কিন্তু জৈব যৌগ। তার মানে কি, বার্জেলিয়াস যে তত্ত্বটা প্রদান করেন সেই তত্ত্বের কিন্তু অনেকটা ভুল প্রমাণিত হলো, কারণ অজৈব যৌগ থেকে বা অজৈব পদার্থ থেকে কিন্তু জৈব যৌগ সৃষ্টি হওয়ার কথা না। তো এই জন্য আমরা বর্তমান অর্গানিক কেমিস্ট্রির জনক হিসাবে কিন্তু মূলত এই ফ্রেডরিক মুলারকে চিনি।
তো এটাই মূলত বেসিক কারণ যে আসলে আমরা কেন বার্জেলেসকে বাদ দিয়ে ফ্রেডরিক ওলারকে একজন অর্গানিক কেমিস্ট্রির জনক হিসাবে ধরে নিই। তো এটা হলো মোটামুটি একটু সংক্ষিপ্ত ইতিহাস বললাম যে আসলে অর্গানিক কেমিস্ট্রিটা সৃষ্টি কিভাবে হলো। তো এরপরে ধারাবাহিকভাবে আসলে অনেক বিক্রিয়া পরীক্ষাগারে প্রস্তুত হলো এবং এইগুলা নিয়ে ব্যাপক গবেষণা হতো। এই গবেষণার ফলে মূলত আমরা এখন বর্তমান যে অর্গানিক কেমিস্ট্রি সেটা পাই। সেক্ষেত্রে এই অর্গানিক কেমিস্ট্রির যে অংশ আমরা শুরু করব তার আগে একটা কথা না বললে নয়, আসলে এই অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ব্যাপ্তিটা হচ্ছে অনেক বড়, অর্থাৎ এখানে অনেক বড় একটা সিলেবাস রয়েছে। তো আপনারা যদি ছোট ছোট পরিসরে এগুলা আয়ত্ত করেন তাহলে খুব ইজিলি আপনি এটা মনে রাখতে পারবেন। এখন আমার আজকের যে মূল বিষয় বলা যায় সেটা আলোচনা করব, শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস করার আগে আমি এখানে একটা ধর্ম লিখলাম, কেটেনেশন ধর্ম। আসলে কেটেনেশন ধর্মটা কি? এটা হলো কার্বনের একটা ধর্ম। কার্বনের এই বিশেষ ধর্মটা কি আসলে? সেটা হলো কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতিতে কিন্তু শিকল কিংবা বলয় গঠন করতে পারে। এবং এই যে বলয় বা কি বলে শিকল গঠন করে এইটার যে ক্ষমতা, এই জন্য এই ধর্মটাকে বলা হয়েছে কেটিনেশন ধর্ম। তো আমি আবার একটু ক্লিয়ার করি, সেটা হলো কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির বলয় কিংবা শিকল গঠন করে। তো এই যে ধর্ম বা ক্ষমতা এটাকে বলা হয়েছে ক্যাটানেশন ধর্ম। কার্বন, আমরা এই কার্বনের এই বিশেষ ধর্মের জন্য অনেকগুলো যৌগ পেয়ে থাকি। এখন আমরা চলে যাব শ্রেণীবিন্যাসে। তো আমি তোমাদের সুবিধার্থে এখানে বোর্ডে কিছু অংশ লিখে রাখলাম। জৈব যৌগকে প্রথমত কার্বন কাঠামোর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, মুক্ত শিকল যৌগ আর বদ্ধ শিকল যৌগ। তো কার্বন কাঠামো কি? যেমন আমরা একটা জিনিস সবাই জানি, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ফ্রেম হয়। যেমন আমি একটা চেয়ার করবেন, চেয়ারের ফ্রেমটা কিন্তু আপনার ইচ্ছা মতো করলে হবে না, কেমন এটা একটা নির্দিষ্ট ফ্রেম, তো যেটা দিয়ে আপনি বসতে পারবেন। কিন্তু এমন না যে আমি পাসপোর্ট উপর দিয়ে চেয়ারটা তৈরি করলাম কিন্তু এটা বসার সুযোগ হবে না। তো সুতরাং এটা কোনো কাঠামো নয়। তো এই যে কাঠামোর উপর ভিত্তি করে মূলত জৈব যৌগগুলোকে আমরা দুই ধরনের পাই, একটা হলো মুক্ত শিকল যৌগ আর একটা বদ্ধ শিকল যৌগ। এটা ফ্রি চেইন আর একটা হলো ক্লোজ চেইন। এখন মুক্ত শিকল যৌগ কি আসলে? যেমন আপনারা খুব সহজে বুঝতে পারবেন, আমি কয়েকটা কার্বনকে এভাবে লিখলাম, তার মানে কি এই কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত হলো কিন্তু দেখতে অনেকটা একটা চেইনের মতো মনে হয় বা একটা শিকলের মতো মনে হয়। এখন এই যে কার্বন পরমাণুগুলোর প্রান্ত যেটা, অর্থাৎ আপনি যদি এখানে প্রান্ত দেন, এই প্রান্তগুলো যদি পরস্পরের সাথে যুক্ত না হয়, অর্থাৎ এই অংশ আর এই অংশ যদি যুক্ত না হয়, তাহলে যে যৌগগুলা সেগুলো হলো মূলত মুক্ত শিকল যৌগ। যেমন এখানে আমি বাকিগুলা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে পারি। তাহলে এই যে আমরা যৌগটা পেলাম, এখানে মূলত 4টা কার্বন আছে, এটা আমরা বলি বিউটেন। তাহলে এই যৌগটা হলো মূলত মুক্ত শিকল যৌগ, অর্থাৎ এই যৌগ মুক্ত শিকল যৌগ। এরপর আসলো বদ্ধ শিকল যৌগ। তো বদ্ধ শিকল যৌগ মানে হলো যে এই চেইনগুলোর বা কার্বন পরমাণুগুলোর চেইনের দুই প্রান্ত যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ আপনি যদি এই অংশ এবং এই অংশ দুইটাকে আমরা অ্যাড করে দিলাম, যোগ করে দিলাম, তখন দেখা যাবে মূলত গঠনটা এরকম হয়। অর্থাৎ একটু নাম্বারিং করি, যে 1 2 3 4, এইখানে কিন্তু 4টা কার্বনই আছে এবং এই কার্বনগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু যুক্ত হয়েছে, এখানে যুক্ত, যে এই যে যুক্ত হলো এবং এটা একটা দেখতে চক্রের মতো মনে হয়। তাহলে এই ধরনের যে যৌগগুলো হবে তাদেরকে আমরা বলবো বদ্ধ শিকল যৌগ। এখন এই মুক্ত শিকল যৌগ যারা, তারা মূলত দুই ধরনের হয়, বা এই মুক্ত শিকল যৌগের কিন্তু আরো একটা নাম আছে যেটা আমরা সবাই জানি, সেটা হলো এলিফ্যাটিক যৌগ।
মুক্ত শিকল যৌগের আরেকটা নাম হলো এলিফ্যাটিক যৌগ। আসলে এলিফ্যাটিক শব্দটা এলিফার থেকে উৎপন্ন। এলিফার শব্দটা হলো চর্বি, উদ্ভিদ এবং প্রাণীর যে চর্বি ওখান থেকে মূলত যে যৌগগুলো পাওয়া যায় সেগুলিকে প্রথমে মুক্ত শিকল যৌগ হিসাবে বা এলিফ্যাটিক যৌগ হিসাবে নামকরণ করা হয়। এখন মুক্ত শিকলের যে দুইটা শ্রেণী, একটা হলো সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। তো সম্পৃক্ত কারা আর অসম্পৃক্ত কারা? আমরা সম্পৃক্ত বলবো অ্যালকেন শ্রেণীকে, আর অসম্পৃক্ত বলবো অ্যালকিন আর অ্যালকাইল শ্রেণীকে। তো সম্পৃক্ত যৌগ মানে কি? খুব সহজ, সেটা হলো যে সকল যৌগর কার্বনগুলা পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা যুক্ত। যেমন আমি একটু আগে যে বিউটেন লিখলাম, এখানে প্রত্যেকটা কার্বন পরস্পরের সাথে কিন্তু একক বন্ধন দ্বারা যুক্ত। তাহলে একক বন্ধন দ্বারা যুক্ত এই যৌগগুলাকে আমরা বলি সম্পৃক্ত। যেমন অ্যালকেন, আপনি যদি প্রোপেন লিখেন, আমরা এখানে একটা এক্সাম্পল নিতে পারি। এক্সাম্পল হিসেবে আমি প্রোপেন নিলাম, তাহলে এখানে লিখলাম H3C CH2CH3। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই কার্বন কিন্তু একক বন্ধন দ্বারা যুক্ত, এবং এই কার্বন কিন্তু একক বন্ধন দ্বারা যুক্ত। সুতরাং এই ধরনের যৌগগুলোকে আমরা বলি অ্যালকেন এবং সম্পৃক্ত। আর অসম্পৃক্ত যৌগগুলো হলো যে সকল যৌগ আসলে মূলত কার্বন দ্বিবন্ধন বা কার্বন ত্রিবন্ধন দ্বারা যুক্ত। তো এখানে আমরা জানি কার্বন অ্যালকিনের মধ্যে কার্বন দ্বিবন্ধন থাকে এবং অ্যালকাইনের মধ্যে কার্বন ত্রিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের যে যৌগগুলো হয় তারাই মূলত অসম্পৃক্ত যৌগ। তো এখন এক্সাম্পল দিতে পারেন, যেমন আমি এটার জন্য একটা এক্সাম্পল নিয়ে আসি। এটার জন্য যদি আমরা এক্সাম্পল দিই, যেমন এই যৌগটা, এই দুই কার্বনের মাঝখানে কিন্তু দ্বিবন্ধন রয়েছে। আর সুতরাং এই যৌগটার নাম এখানে যদি 4টা কার্বন, এটা আমরা বলি বিউটেন 2। এই বিউটেন 2 যৌগটা মূলত অ্যালকিন শ্রেণী। তো অ্যালকিন শ্রেণী এখানে যদি দ্বিবন্ধন রয়েছে, সুতরাং এটা অবশ্যই অসম্পৃক্ত যৌগ। আরেকটা আছে তোমার অ্যালকাইল শ্রেণী, কার্বন ত্রিবন্ধন। যেমন সহজ একটা এক্সাম্পল দিই, এখানে 2 কার্বন রয়েছে, যেমন ইথাইন বা আমরা অ্যাসিটিলিন বলি। এই অ্যাসিটিলিনে কার্বন দ্বিবন্ধন রয়েছে, তাহলে এই যৌগটা হলো মূলত অসম্পৃক্ত যৌগ। তো এভাবে মূলত সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগকে আলাদা করা যায়। সংক্ষেপে বলে রাখি, কার্বন একক বন্ধন, অ্যালকেন শ্রেণী সম্পৃক্ত, কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, অর্থাৎ যারা অ্যালকিন এবং অ্যালকাইন হয় তারা হয় অসম্পৃক্ত যৌগ। তো এই গেল আমাদের মুক্ত শিকল যৌগ। মুক্ত শিকল যৌগের পরে আমরা এখানে আসি বদ্ধ শিকল যৌগ। কারণ বদ্ধ শিকল যৌগগুলা 2টা শ্রেণীতে ভাগ করা। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বোসাইক্লিক, তারপর আসলো হেটারোসাইক্লিক। তো কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক পার্টিকেল। কার্বোসাইক্লিক অর্থাৎ যে সকল চক্রাকার যৌগ কার্বন পরমাণু দ্বারা যুক্ত থাকে। যেমন আমরা যদি একটা এক্সাম্পলে চলে আসি, যেমন এই যৌগটা একটু আপনি খেয়াল করেন। আমি 3টা কার্বন পরমাণু পরস্পরের সাথে কিন্তু যুক্ত, তার মানে তাদের মধ্যে 2 প্রান্তে উন্মুক্ত বা খোলা নয়, তারা কিন্তু পরস্পরের সাথে যুক্ত। এই যে যুক্ত যৌগ, এগুলো যে বদ্ধ শিকল যৌগ, এখানে আপনারা দেখতে পাবেন এই কার্বনের সাথে এই কার্বনের সাথে এই কার্বন কিন্তু পরস্পর যুক্ত। এই ধরনের যে যৌগগুলা অর্থাৎ কার্বন দ্বারা যে যুক্ত, অর্থাৎ যে সকল চক্রাকার যৌগের মূল কাঠামোতে কেবলমাত্র কার্বন পরমাণু, অর্থাৎ আমরা এখানে মূল ফ্রেমের মধ্যে কার্বন পরমাণু পাবো, তাদেরকে বলবো মূলত কার্বোসাইক্লিক যৌগ। এরপরে আসি হেটারোসাইক্লিক। হেটারোবারে এবার একটু খেয়াল করে, আমি এই যৌগটাকে একটু চেঞ্জ করে লিখলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে এই যৌগ আর এই যৌগের ডিফারেন্সটা দেখেন। এই চক্রাকার যৌগের মূল কাঠামোতে কিন্তু কার্বন কিন্তু মাঝখানে একটা ভিন্ন পরমাণু আছে, অর্থাৎ কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু।
যে সকল চক্রাকার যৌগে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু, সেটা অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে বা নাইট্রোজেন হতে পারে, পরমাণু দ্বারা যুক্ত হয়, তাহলে যে যৌগগুলোকে আমরা পাবো ওই যৌগগুলোকে আমরা বলবো হেটারোসাইক্লিক। তো তোমরা একটু মনে রাখবে হেটারো শব্দের অর্থ হচ্ছে কি ভিন্ন। তো সুতরাং ভিন্ন পরমাণু যুক্ত যে বদ্ধ শিকড় যৌগ তারা হবে মূলত হেটারোসাইক্লিক যৌগ। আবার আমি এখানে যে কার্বোসাইক্লিক যৌগ বললাম, কার্বোসাইক্লিক যৌগ কিন্তু দুই ধরনের হয়, একটা হয় এলিসাইক্লিক আর একটা হয় অ্যারোমেটিক। তো এলিসাইক্লিক মানেটা কি? আমরা এই যৌগটা একটু খেয়াল করি। জৈব যৌগের শ্রেণী বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এলিসাইক্লিক যৌগ। আপনি একটু যদি খেয়াল করেন, এই সকল যৌগ গাঠনিক দিক থেকে অর্থাৎ দেখতে চক্রাকার, কিন্তু বেনজিনের মতো নয়। অর্থাৎ আমরা যদি বেনজিন বলি, যেমন এই গঠন আর এই গঠনের ভিন্নতা হলো দুইটা যৌগের গঠন কিন্তু চক্রাকার, কিন্তু এই যৌগ হলো বেনজিন শৃঙ্খলবিহীন। কেন? কারণ এখানে কোনো বলয় নেই। কিন্তু এই যৌগের মধ্যে মাঝখানে আমরা একটা বলয় দেখতে পাই। সহজ কথায় যদি বলি, যাদের মধ্যে সংশ্লেষের পাই ইলেকট্রন থাকে না তারা মূলত এলিসাইক্লিক যৌগ। যেমন আমি যদি এভাবে লিখি, যেমন এই যৌগটা আসলে কি, যে এখানে 1 2 3 তিনটা কার্বন রয়েছে, তাহলে এই যৌগটা হয় সাইক্লোপ্রোপেন। আর সাইক্লো 1 2 3 4 5 6টা কার্বন আছে, সাইক্লোহেক্সেন। এই সকল যৌগগুলো হলো মূলত এলিসাইক্লিক যৌগ। অর্থাৎ যে সকল চক্রাকার যৌগ বেনজিন শিকলবিহীন বা শৃঙ্খলবিহীন, বেনজিনের মতো বলয় থাকে না, তারা হয় মূলত এলিসাইক্লিক যৌগ। এলিসাইক্লিক যৌগের পরে আসি অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ হলো যে সকল যৌগ চক্রাকার এবং যাদের মধ্যে সংশ্লেষে পাই ইলেকট্রন থাকে, যারা স্যাপ্টা হয়, সমতলীয় হয়, তারা হচ্ছে মূলত, এবং যাদের মধ্যে বলয় থাকে তারা হয় মূলত অ্যারোমেটিক যৌগ। তো সংক্ষেপে এক লাইনে যদি বলে রাখি, বেনজিন এবং বেনজিনের সকল জাতকগুলো হয় মূলত অ্যারোমেটিক যৌগ। তো যেমন এটা হলো অ্যারোমেটিক যৌগ, আমি যদি এখানে ক্লোরিন দিয়ে দিই এটাও হয় অ্যারোমেটিক যৌগ। এরপর আমাদের এখানে যে সর্বশেষ যে শ্রেণীবিভাগ সেটা হলো হেটারোসাইক্লিকের শ্রেণীবিভাগ। হেটারোসাইক্লিকও আমরা দুই ধরনের পাই, একটা হলো হেটারো এলিসাইক্লিক আর একটা হলো হেটারো অ্যারোমেটিক। তো সেটা কি, এখানে যেহেতু হেটারো শব্দটা আছে, তো আমি বললাম হেটারো শব্দের অর্থ হলো ভিন্ন। তো আমরা জানি যে সকল চক্রাকার যৌগের মধ্যে কার্বন পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু থাকবে, তাহলে তারা হয় মূলত হেটারো যৌগ। এখন হেটারো এলিসাইক্লিক কারা? তো যে সকল চক্রাকার যৌগে বা হেটারোসাইক্লিক যৌগের মধ্যে বেনজিনের ন্যায় বলয় থাকে না, আমি আবার একটু বলি, বেনজিনের ন্যায় বলয় থাকে না, তারাই হবে মূলত হেটারো এলিসাইক্লিক যৌগ। যেমন আপনি এই যে আমি যৌগটা লিখলাম, এটার নাম হলো ইথিলিন অক্সাইড। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যৌগের মাঝখানে এখানে কিন্তু কোনো বলয় নেই। যেহেতু কোনো বলয় নেই, তো সুতরাং এটা হবে হেটারো এলিসাইক্লিক। অর্থাৎ এখানে ভিন্ন পরমাণু থাকবে কিন্তু ভিতরে কোনো বলয় থাকবে না। এরপর আসলো হেটারো অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে আমরা বুঝি এই বেনজিন জাতক এবং তাদের সকল শ্রেণীগুলো হয় মূলত অ্যারোমেটিক। কিন্তু যেহেতু হেটারো শব্দের কথা বলা আছে, তাহলে আমাকে এখানে অন্য পরমাণু অ্যাড করতে হবে। যেমন
যেমন আমি এই যে যৌগটা লিখলাম, এটা আমরা সবাই জানি পিরিডিন। যেমন থায়োফিন, আরো লেখা যায় পাইরোল। এই যে আমরা যৌগগুলো দেখি, এই যৌগগুলোতে এই কার্বনের সাথে কিন্তু একটা ভিন্ন পরমাণু থাকে, যেজন্য এটা হেটারো পরমাণু থাকাতে এই ধরনের যৌগগুলোকে আমরা মূলত হেটারোসাইক্লিক যৌগ বলি। কিন্তু তাদের মধ্যে আবার এই যে পাই ইলেকট্রনগুলো আছে, এই পাই ইলেকট্রন বা বলয়টা কিন্তু বেঞ্জিনের ন্যায়, অর্থাৎ যাদের মধ্যে সঞ্চালনশীল পাই ইলেকট্রন 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, তারা হয় মূলত হেটারো অ্যারোমেটিক যৌগ। তো মোটামুটি এই হলো আমার জৈব যৌগের শ্রেণীবিন্যাস। তো আশা করি তোমরা অনেকটা বুঝতে পারছো। তারপরেও আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতো এখানে শেষ করব। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে, আপনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। ধন্যবাদ।